যাদবপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের। যাদবপুরের ঘটনা ধুন্ধুমার হয়েছিল 1 তারিখে, শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, পাল্টা অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় একজন আহত। এই সব নিয়ে হাইকোর্ট রাজ্যের গোয়েন্দাদের কাজে ক্ষুব্ধ। গোয়েন্দাদের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, রাজ্যের গোয়েন্দাদের ভূমিকায় অসন্তুষ্ট। রাজ্যকে অভিভাবকের মতো আচরণের পরামর্শ। ইন্দ্রানুজ রায় সহ 4 পড়ুয়ার মামলার শুনানি। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি বললেন বিচারপতি এই যাদবপুরের ঘটনা নিয়ে? দেখো, নিয়ম বা আইন বলছে যাদবপুরের ঘটনা নিয়ে যে এফআইআর রুজু হোক না কেন, প্রায় 7টা এফআইআর হয়েছে, কাজে সব এফআইআরই একযোগে ক্লাব করে অর্থাৎ একযোগে সেগুলো তদন্ত হবে, এটাই নিয়ম। এবং এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই বিষয়টা মনে পড়িয়ে দিয়েছেন এবং আদালতে যে অভিযোগটা নিয়ে 4 পড়ুয়া এসেছিল তার মধ্যে ইন্দ্রানুজ রায় যে আক্রান্ত হয়েছিল, গাড়ির সঙ্গে ধাক্কায় আহত হয়েছিল, সেও রয়েছে মামলাকারী হিসেবে। তার সঙ্গে আরও 3 জন রয়েছে। তাদের অভিযোগ ছিল তাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটাই পুলিশ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন আজকের মধ্যে এই আক্রান্ত যারা পড়ুয়া তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর জানিয়ে রুজু হয়। এর পাশাপাশি একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট, অর্থাৎ কি ঘটনা ঘটেছে 1 মার্চ শনিবার দিন যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ঘটনা, তার পাল্টা ঘটনা, এই সমস্তটা নিয়ে একটা বিশদ তথ্য রিপোর্ট আকারে চেয়েছেন বিচারপতি ঘোষ। 12ই মার্চ বিকেল 4টের সময় এই মামলা ফের শুনানির জন্য আসবে, তখনই বিষয়টি আসবে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী ব্রাত্য বসু, তিনি শিক্ষামন্ত্রী, কাজে তার সঙ্গে একটা প্রোটোকল থাকে, তার যাওয়া আসার পেছনে একটা প্রোটোকল থাকে, একটা ম্যানার মানতে হয়, একটা ডেকোরাম মানতে হয়। সেক্ষেত্রে নিশ্চিতভাবে রাজ্য গোয়েন্দা সংস্থার কোনো একটা ইনপুট ছিল। যদি ইনপুট না থেকে থাকে তাহলে কেন গোয়েন্দাদের ব্যর্থতা আদালত বলবে না? কারণ একজন ক্যাবিনেট মন্ত্রী কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে এইভাবে একটা সমস্যার মধ্যে তিনি পড়ছেন, এক্ষেত্রে তিনি বলছেন এটা সম্পূর্ণভাবে রাজ্যের গোয়েন্দাদের ব্যর্থতা। এবং এই মামলায় তিনি রাজ্যের যারা এই কাজগুলি করেন, সেক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চ এসবি তাকে তিনি এজলাসে ডেকে আনবে, সেই সমস্ত অফিসারদের তিনি এটা হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই বিশৃঙ্খলাটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটাকে মেটানোর দায়িত্ব কিন্তু রাজ্যেরই, রাজ্যকেই অভিভাবক হিসেবে মেটাতে হবে। কারণ তিনি এটা আশঙ্কা করছেন যত ভোট এগিয়ে আসবে, 2026 সালে সামনে ভোট রয়েছে, ভোট যত এগিয়ে আসবে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আরও বাড়তে পারে, তার একটা আশঙ্কা রয়েছে। কাজে রাজ্যকে অভিভাবক হিসেবে এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। শুধু তাই নয়, বিচারপতি এটাও বলেছেন যাদবপুরে যে ঘটনা ঘটেছে শনিবার দিন, এই ঘটনাটা যাতে এপিডেমিক বা মহামারীর মতো গোটা রাজ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য আদালত সচেষ্ট আছে, আদালত রয়েছে। কাজে এটাকে ওই মহামারীর মতো ছড়িয়ে পড়াও করতে দেওয়া যাবে না, ছড়ানো দেওয়া যাবে না। কাজে সব মিলিয়ে তিনি রিপোর্ট চেয়েছেন এবং এক্ষেত্রে রাজ্য গোয়েন্দাদের ব্যর্থতা দিকটা তিনি তুলে ধরেছেন। এই রিপোর্ট আসার পরই আদালত পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ রাখবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওকে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত যাদবপুর থানা 7খানা এফআইআর রুজু করেছে। এই 7টি এফআইআর এর কোথাও ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়েছেন, দিয়ে একটি ছাত্রকে উল্লেখ নেই। আদালত যে সাজেশনটা দিয়েছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে, এফআইআর রুজু করতে বলেছেন আজকের মধ্যে, 7 দিন পরে রিপোর্ট ফাইল করতে বলেছেন তদন্তে। মন্ত্রী গেলে তাহলে তার ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল কিনা, যদি ইন্টেলিজেন্সের কাছে খবর থাকে তাহলে তা আপনি মন্ত্রীমশাইকে জানিয়েছিলেন কিনা। যদি মন্ত্রীমশাইকে জানানো হয়ে থাকে তাহলে মন্ত্রীমশাই জানার পরেও সেটাকে ডিফাই করেছে কিনা, এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে। আর আজকে অবস্থানে বসেছেন যাদবপুরের পড়ুয়ারা, গতকাল থেকেই বসে আছেন, আজকেও বসে আছেন। বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছেন উপাচার্যকে আলোচনায় বসার জন্য। ভাস্কর গুপ্ত উপাচার্য, তিনি ইতিমধ্যেই অসুস্থ। তিনি সেদিন অভিযোগ করেছিলেন যে তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে, সেখানেই তার ওপর চড়াও হন পড়ুয়ারা এবং তাতেই তার প্রেসারে প্রবলেম হয়। আজকে সময় পেরিয়ে গেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন পড়ুয়ারা। যদিও আজকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভাস্কর গুপ্তকে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছে তার শারীরিক পরিস্থিতির জন্য। এখন দেখার পড়ুয়ারা আগামী দিনে কিভাবে এগোন। 4টের সময় ভিসিকে ডেডলাইন দেওয়া হয়েছে। 4টের মধ্যে থেকে ভিসি যতক্ষণ না আসবে আমরা কালকে সন্ধ্যে থেকে আমাদের অল ফ্যাকাল্টি জিবির পর থেকে
আমরা এই অবস্থান শুরু করেছি বসে থাকা, যে যতক্ষণ না ভিসি স্যার আসবেন আমরা এখানে বসে থাকবো। 4টের পর যদি উনি না আসেন আমরা আবার আমাদের সব অল ফ্যাকাল্টি জিবিতে বসবো এবং তো জিবি থেকে নতুন সিদ্ধান্ত হয়ে পরবর্তী কর্মসূচি বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। আর যাদবপুরে ঘটনার প্রতিবাদে মিছিল বেরোলো আজকে অধ্যাপক, শিক্ষাকর্মীদের মিছিল, এমনকি ইন্দ্রানুজের বাবাও মিছিলে হাঁটছেন। দেখছেন সেই ছবি। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে 2 নম্বর গেট দিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে ঢোকে মিছিল। বিশ্ববিদ্যালয় থেকে ইন্দ্রানুজ রায়ের বাবা মিছিল করেন, 5 নম্বর গেট দিয়ে বের হয় রাস্তায়, তারপরে আবার 2 নম্বর গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকে মিছিল। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ ছাত্র পরিষদেরও। আর যাদবপুরে সরগরম রাজ্যের ছাত্র রাজনীতি, অভিযোগ পাল্টা অভিযোগ, বিক্ষোভ, উত্তেজনা। আর এরই মধ্যে এবিভিপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো যে যাদবপুরে এর আগে 3 তারিখে এবিভিপি একেবারে অভিযান চালিয়েছিল, ব্যাপক গন্ডগোল হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি। কালকে যে আন্দোলন এভিপি ওখানে করেছে, যে লাল দুর্গে গেরুয়া ক্র্যাক আমরা ফাটল ধরিয়েছি, মাত্র 1 ঘন্টা সূচনাতে আমরা সেখান দিয়ে প্রসেশন করি এবং শান্তিপূর্ণভাবে। আমাদের কোনো রকম কোনো মোটিভ ছিল না যাদবপুর ক্যাম্পাসের দিকে যাওয়ার। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আর এবিভিপি নেতার মন্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপমান, এটা যেমন দেবাংশু বলেছেন, তার সঙ্গে সঙ্গে আক্রমণ করেছেন পাল্টা দেবাঞ্জন দে, তিনি এসএফআই এর রাজ্য সম্পাদক। এবিভিপিটা কারা? এবিভিপি তো আসলে তৃণমূলেরই তৈরি করে দেওয়া এই রাজ্যের বুকে, এভাবে পারবে না। আর এসব সার্জিক্যাল স্ট্রাইক ফাইক বলছে এরা, এসব পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন ওরা যদি মনে করে ওরা সার্জিক্যাল স্ট্রাইক করবে সরকারের সাহায্য নিয়ে, তৃণমূলের ওই বহিরাগত গুন্ডাগুলোর সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে, আমরাও কাউন্টার স্ট্রাইক করতে ওস্তাদ, সেটা ওদের মনে করিয়ে দেওয়া উচিত। যাদবপুর আমাদের গর্বের বিশ্ববিদ্যালয়, যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করব মানে এটা গোটা ইনস্টিটিউশনটার অপমান। 1-2 জন সমাজের পক্ষে বিষধর এই কয়েকজন মানুষকে আমাদের সোসাইটি থেকে নিজেদের থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত, নিজেদের সম্পর্ক থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত। বাকি প্রশাসনের কাজ করবে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক আমরা এরকম কথাকে সমর্থন করি না। আর যেটা বলছিলাম, বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছেন পড়ুয়ারা, ভাস্কর গুপ্তকে আলোচনায় বসতে হবে, কিন্তু এখনো পর্যন্ত যে এবার ছবিটা দেখাই, তখন বলছিলাম ভাস্কর গুপ্ত আজকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সেদিনই, যেদিন মারামারি হয়, ধুন্ধুমার হয়, সেই দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে আজকে তাকে এই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। ভাস্কর গুপ্তর বা উপাচার্যর শারীরিক পরিস্থিতি কিরকম অভিজিৎ? এখন শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে অয়ন চিকিৎসকরা এটা জানাচ্ছেন। মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস তার তত্ত্বাবধানেই ভর্তি রয়েছেন মুকুন্দপুর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভাস্কর গুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং তার আগে থেকে দীর্ঘদিন ধরেই তিনি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগী এবং তার অতীতে একবার সেরিব্রাল স্ট্রোক হয়ে গিয়েছিল। ফলে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, আজকেও তখন যার প্রেশার মাপা হয় 170/90 ছিল। ফলে কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে এরকম উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের রোগীর ক্ষেত্রে যে প্রেশারের ওষুধ চলাকালীনও এতটা প্রেশার রয়েছে, সেই কারণে যে কোনো সময় আবার সেরিব্রাল অ্যাটাক হতে পারে। সেই কারণেই তাকে ভর্তি নেওয়া হয়েছে এবং এখন বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওকে, প্রচন্ড বিপি শুট আপ করেছিল, হসপিটালে দেখাতে যাচ্ছি। এবার যারা ওখানে যা ডক্টররা অ্যাডভাইস দেবে, ওনাকে একটা নিউরোলজিস্ট চেক আপ করাবো, কার্ডিওলজিস্ট চেক আপ করাবো।